চ্যাপ্টার ১৭৭ সাডেন টার্ন অফ ইভেন্টস। অভিজাতদের নিয়ে কিছু মজার খবর আর স্ক্যান্ডাল লেখা শেষ করে অড্রে তার কলম থামাল। তারপর হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় সে বেশ গম্ভীর একটা ভঙ্গি করল। একজন স্পেকটেটর হিসেবে তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ, আর সেই স্মৃতিশক্তি কাজে লাগিয়ে সে তার বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা এবং বিভিন্ন ব্যাংকোয়েট আর সেলুনে শোনা খবরগুলো নিজের মাথার ভেতরেই অনুচ্ছেদ আকারে সাজিয়ে ফেলল। মাথার ভেতরে একটা খসড়া তৈরি করে নেওয়ার পর অড্রে লিখতে শুরু করল, তুমি ব্যাকল্যান্ডের যে রাজনৈতিক পরিস্থিতির কথা জানতে চেয়েছিলে সেটা আসলে আমার আগ্রহের বিষয় নয়। আমি কেবল নিজের ধারণা আর ঘটনাক্রমে যতটুকু জেনেছি তার ওপর ভিত্তি করেই তোমাকে এই ব্যাপারে জানাতে পারি। কিছুদিন আগে বাবা আমাকে বলেছিল যে গ্রেইন অ্যাক্ট বাতিল হওয়ার পর শস্যের দাম খুব দ্রুত কমে যাচ্ছে। কৃষিজমি আর চারণভূমির ভাড়াও হু হু করে কমছে, তবে ঠিক কতটা কমছে সেটা আমি বলতে পারব না। আমি তোমাকে শুধু এই উদাহরণটা দিয়ে বিষয়টা বোঝাতে পারি। তুমি তো জানোই, রাজপরিবারের বাইরে ডিউক নেগান হলেন সেই অভিজাত ব্যক্তি যার নিজস্ব জমির পরিমাণ সবচেয়ে বেশি। শোনা যায় তার ১,২০,০০,০০০ পাউন্ডেরও বেশি মূল্যের কৃষিজমি, চারণভূমি আর জঙ্গল রয়েছে। গত বছর তার জমি থেকে তিনি ভাড়া বাবদ ঐতিহাসিকভাবে ১৩ লাখ পাউন্ড আয় করেছিলেন, কিন্তু এই বছর ধারণা করা হচ্ছে যে তার ভাড়া থেকে আয় হবে মাত্র ৮,৫০,০০০ পাউন্ড, যা আগের চেয়ে পুরো ৪,৫০,০০০ পাউন্ড কম। এই কমে যাওয়া অর্থের পরিমাণটা আমার নিজের নামে থাকা মোট সম্পত্তির চেয়েও বেশি। আমার আর কোনো ব্যাখ্যা ছাড়াই আমি নিশ্চিত যে আমার প্রিয় ভাই বেশিরভাগ পুরনো আমলের অভিজাতদের আচরণ খুব সহজেই বুঝতে পারবে। জমিদার হওয়ার কারণে তারা খুব গর্ববোধ করে, আর তাদের আয়ের প্রায় পুরোটাই আসে এই ভাড়া থেকে। তারা নিজেদের বাইরের চালচলন আর ঠাঁটবাটের ওপর ভীষণ জোর দেয় এবং প্রয়োজনে ঋণ করে হলেও তারা তাদের বর্তমান জীবনযাপন বজায় রাখবে। প্রতি বছর নিজেদের দুর্গের রক্ষণাবেক্ষণের জন্যই তারা ১০,০০০ পাউন্ডের বেশি খরচ করে ফেলে, আরও কয়েক হাজার পাউন্ড খরচ হয় পোশাক আর গহনার পেছনে। সেই সাথে তাদের নিয়মিত শিকারের আয়োজন, সামাজিক ব্যাংকোয়েট আর মাঝে মাঝে ঘটা করে আয়োজিত বিয়ে এবং শেষকৃত্যের অনুষ্ঠান তো আছেই। ভাড়া কমে যাওয়ার কারণে আমার জানা মতে এই অভিজাতদের একটা বড় অংশই এখন বেশ ভালো রকমের আর্থিক সংকটে পড়েছে। এই কারণে আর্ল উলফ গ্রামাঞ্চলে তার ৮৪,০০০ এর জমি বিক্রি করে দিয়েছেন এবং এর বিনিময়ে তিনি ২৯,০০০ পাউন্ড পেয়েছেন। ভিসকাউন্ট কনরাডো তার ৫৫,০০০ পাউন্ড মূল্যের শিল্পের সংগ্রহ একটা জাতীয় আর্ট গ্যালারির কাছে বিক্রি করে দিয়েছেন। যে অল্প কয়েকজন দূরদর্শী অভিজাত আগে থেকেই ইস্পাত, কয়লা, রেলপথ, ব্যাংক আর রাবার শিল্পের দিকে মনোযোগ সরিয়ে নিয়েছিল, তাদের কথা বাদ দিলে বাকি সব অভিজাতরাই এই গ্রেইন অ্যাক্টের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলো আমরা আমাদের প্রিয় আর্ল হলের প্রশংসা করি। বাবা আমাকে বলেছিল যে এই আর্থিক সংকটের কারণে রাজনীতির ওপর অভিজাতদের যে নিয়ন্ত্রণ আছে সেটা অনেকটা শিথিল হয়ে যাবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছ, আগামী বছর থেকে অভিজাত বংশের মন্ত্রীদের সংখ্যা বেশ কমে যাবে। নিজেদের জন্য তহবিল জোগাড় করার উদ্দেশ্যে কনজারভেটিভ পার্টি আর নিউ পার্টি যে কাউকে অভিজাত উপাধি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবে শর্ত হল তাদেরকে পর্যাপ্ত পরিমাণ অর্থ দান করতে হবে আর তাদের নামে কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না। অবশ্য এর ভেতরে আরেকটা শর্তও আছে, যিনি এই অর্থ দান করবেন তার অবশ্যই একজন অভিজাতের মতো পর্যাপ্ত জমি থাকতে হবে। এর একটা উদাহরণ হলেন সেই ধনী মিস্টার সিন্ড্রাস। তিনি একজন ব্যারনের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন জমি অর্থাৎ ৬০,০০০ এর জমি কিনেছেন, তারপর কার্লটন ক্লাবে ১,০০,০০০ পাউন্ড আর কনজারভেটিভ পার্টিকে ৪,০০,০০০ পাউন্ড দান করেছেন আর দাতব্য সংস্থায় দান করেছেন ৩,০০,০০০ পাউন্ড। অবশেষে তিনি মহারাজার কাছ থেকে স্বীকৃতি আদায় করে নিতে সফল হয়েছেন এবং একজন অত্যন্ত সম্মানিত ব্যারন হয়ে গেছেন। আমি শুনেছি এই উপাধিগুলোর নাকি রীতিমতো একটা দামের তালিকা আছে। একজন ব্যারনেটের জন্য ৩,০০,০০০ পাউন্ড আর বংশানুক্রমিক ব্যারনের জন্য ৭,০০,০০০ থেকে ১০,০০,০০০ পাউন্ড। ভিসকাউন্ট বা কাউন্ট উপাধির জন্য অবশ্য নির্দিষ্ট কোনো দামের কথা শোনা যায়নি, তবে আমি নিশ্চিত সেগুলোও যথেষ্ট হাস্যকর রকমের বেশি হবে। এই বছর আর্থিক সংকটে থাকা অনেক অভিজাত ব্যক্তি এখন বেশ গুরুত্ব দিয়ে ধনী ব্যবসায়ীদের সাথে বিয়ের ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। গত ২ মাসের মধ্যেই এই ধরনের ৩টে বিয়ের ঘটনা ঘটে গেছে। অভিজাত নারীরা বাগদানের উপহার হিসেবে যা পেয়েছে তা দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে। তাছাড়া যে শ্রমিকেরা গ্রেইন অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের জীবনযাত্রার খরচ হয়তো কিছুটা কমেছে, কিন্তু তাদের জীবনের মান মোটেও উন্নত হয়নি। বরং মনে হচ্ছে তাদের অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে, কারণ দেউলিয়া হয়ে যাওয়া কৃষকেরা শহরে এসে কম বেতনে কাজ করতে রাজি হয়ে তাদের চাকরি কেড়ে নিয়েছে, আর এভাবেই শ্রমিকদের মজুরি খুব দ্রুত নিচের দিকে নামছে। আমার এখনও সেই দিনের কথা মনে আছে যেদিন বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে গ্রেইন অ্যাক্টের ফলে আসল বিজয়ী কে হয়েছে বলে আমার মনে হয়। আমার প্রিয় আলফ্রেড, তুমি নিশ্চয়ই এর উত্তরটা জানো। তুমি নিজের চেষ্টা আর যোগ্যতায় অবশ্যই একটা বংশানুক্রমিক ব্যারন উপাধি অর্জন করতে পারবে। অড্রের চিঠির উত্তর পাওয়ার পর
শিও দেরেচা আর ফোর্সওয়াল ব্যাকল্যান্ড ব্রিজ বোরোতে ফিরে যাচ্ছিল। শিও তার এলোমেলো সোনালি চুল নিয়ে ঘোড়ার গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তার চোখ দুটো জ্বলন্ত আগুনের গোলার মতো উজ্জ্বল দেখাচ্ছিল। সে বিড়বিড় করে বারবার 450 পাউন্ড শব্দটা উচ্চারণ করছিল, যেন কোনো গোপন মন্ত্র জপছে। যতবার সে শব্দটা উচ্চারণ করছিল ততবারই তার শক্তি আর সাহস যেন আরও বেড়ে যাচ্ছিল। ডার্কহোম আজ তদন্তের কি অবস্থা সেটা নিয়ে কিছুই জানায়নি। চলো একবার তার বাড়িতে ঘুরে আসি। শিও হঠাৎ ফোর্সের দিকে ঘুরে তাকাল। ডার্কহোম ছিল ব্যাকল্যান্ড ইস্ট বোরোর একটা গ্যাংয়ের নেতা এবং অনেক ভিখারি, আর চোরের ওপর তার নিয়ন্ত্রণ ছিল। যদিও গোলগাল চেহারায় সবসময় লেগে থাকা একটা উষ্ণ আর বন্ধুত্বপূর্ণ হাসির কারণে তাকে খুব বন্ধুসুলভ মনে হতো, কিন্তু শিও খুব ভালো করেই জানত যে সে আসলে একটা দয়াহীন বদমাশ। একবার সে 13 বছর বয়সী চোরের হাত ভেঙে দিয়েছিল, কারণ ছেলেটা তার লাভের টাকা লুকিয়ে রেখেছিল। খুব বেশি দরকার না হলে শিও কখনোই ডার্কহোমের সাথে দেখা করতে চাইত না, কিন্তু শহরের ভবঘুরেদের সম্পর্কে সবচেয়ে ভালো জানত এমন অল্প কয়েকজন মানুষের মধ্যে ডার্কহোম ছিল একজন। ফোর্স তার কিছুটা কোঁকড়ানো চুল কানের পেছনে সরিয়ে রাখল। ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই, যতক্ষণ না এর কারণে আমার দুপুরের খাবারে দেরি হচ্ছে। কোনো সমস্যা হবে না। এই সপ্তাহ পার হলে আমি হয়তো তোমাকে ইন্টিজ ভোজের দাওয়াত দিতে পারব। শিও বেশ আত্মতৃপ্তির সাথে প্রতিশ্রুতি দিল। আমাকে কি এখন ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে? ফোর্স হাসতে হাসতে জানতে চাইল। শিওর মতো না হয়ে ফোর্স ছিল গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির একজন সাধারণ অনুসারী। কথা বলতে বলতে তারা দুজন আর একটা পাবলিক ঘোড়ার গাড়িতে উঠে ব্যাকল্যান্ড ইস্ট বোরোতে চলে এলো এবং ডার্কহোমের বাড়ির সামনে এসে নামল। সরু একটা গলির ভেতরে অবস্থিত এটা ছিল একটা টেরেস বাড়ি। দেয়াল থেকে সবুজ গাছপালা ঝুলেছিল, আর বাড়ির বাইরের দিকটা দেখে বেশ অযত্নে রাখা বলেই মনে হচ্ছিল। শিও দরজার কাছে এগিয়ে গেল, ডান হাত তুলল আর অদ্ভুত একটা ছন্দে দরজায় টোকা দিল। তার টোকা দেওয়ার পরপরই তালা না দেওয়া দরজাটা ক্যাঁচ করে একটা শব্দ করে খুলে গেল। শিওর চোখে মুখে ফুটে থাকা বিভ্রান্তির ছাপটা মুহূর্তের মধ্যেই একটা সতর্ক সিংহের মতো কঠোর হয়ে গেল। সে তার সাথে রাখা একটা 3 কোনা ব্লেড বের করল এবং খুব সাবধানে ধাক্কা দিয়ে দরজাটা খুলল। তারপর সে ধীরে ধীরে ভেতরে পা রাখল। ফোর্সের চেহারা থেকে উদাসীন ভাবটা উধাও হয়ে গেল। সেও কোত্থেকে যেন একটা ছোরা বের করে হাতে নিল। তারা কোনো অদ্ভুত গন্ধ পাচ্ছিল না, কিন্তু তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছিল যে কোথাও একটা বড় ধরনের গড়বড় আছে। 1 পা, 2 পা, 3 পা। শিও আর ফোর্স ডার্কহোমের ঘরের ভেতরে প্রবেশ করল। তারপর তারা দেখতে পেল গ্যাস ল্যাম্পের ওপরে একটা ফ্যাকাশে হাত পা পড়ে আছে। কফি টেবিলের ওপর রাখা আছে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ, আর মেঝে জুড়ে এবং কাপড়ের র্যাকে টুকরো টুকরো মাংস ঝুলে আছে। হাড়ের টুকরোগুলোকে একদম পরিষ্কার করে দরজার কাছে স্তূপ করে রাখা হয়েছে, আর সেই হাড়ের স্তূপের মাঝখানে পড়েছিল একটা মাথা, যার ফাঁকা চোখ দুটো খোলা ছিল। মাথাটা আর কারো নয়, স্বয়ং ডার্কহোমের। তার গোলগাল চেহারাটায় তখনও সেই বন্ধুত্বপূর্ণ হাসিটা লেগেই ছিল, যেন সবকিছু একদম স্বাভাবিক। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল পুরো ঘরের কোথাও রক্তের কোনো বোটকা গন্ধ ছিল না। একজন বেস্ট সেলিং লেখক আর সিকোয়েন্স 9 বেন্ডার হওয়ার আগে একজন প্রাক্তন ক্লিনিক্যাল ডাক্তার হিসেবে ফোর্সের চেয়েও অনেক বেশি জঘন্য মৃত্যুর দৃশ্য দেখেছে। শিও ভয়ে আর আতঙ্কে প্রায় বমি করে দিচ্ছিল। ফোর্স তার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিল এবং তীক্ষ্ণ চোখে চারপাশটা পর্যবেক্ষণ করতে লাগল। চিলাঙ্গোস, ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোস। সে কি বুঝতে পেরেছিল যে নিখোঁজ ভবঘুরেদের নিয়ে ডার্কহোম তদন্ত করছে, আর সেটা জেনেই তাকে ট্র্যাক করে এই বাড়ি পর্যন্ত চলে এসেছে? নাকি ডার্কহোমই তাকে ট্র্যাক করতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে? শিও নিজের বমি আটকে রেখে অত্যন্ত গম্ভীর মুখে বলল, একজন নির্মম আর ধূর্ত জলদস্যু অ্যাডমিরাল হিসেবে সে নিজের নামের প্রতি আসলেই সুবিচার করেছে। এখানকার এই অদ্ভুত ব্যাপারগুলো তার জাদুকরী সম্পদের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। ধূর্ত ফোর্সের মনে হঠাৎ একটা আতঙ্কের সৃষ্টি হল এবং সে দ্রুত বলে উঠল, তদন্তের পেছনে যে আসল মাস্টারমাইন্ড আছে তার ওপর হামলা করার জন্য সে কি আশেপাশেই কোথাও ওঁত পেতে বসে আছে? শিও মুহূর্তের জন্য জমে গেল এবং ঘাবড়ে গিয়ে উত্তর দিল, এর সম্ভাবনাই সবচেয়ে বেশি। সে হল একজন সিকোয়েন্স 6 উইন্ড ব্লেসড, একটা শক্তিশালী জাদুকরী আর্টিফ্যাক্ট থাকা এক দুর্ধর্ষ জলদস্যু, আর অন্যদিকে তারা হল মাত্র 2 জন সিকোয়েন্স 9। এটা ছিল খুব সহজ আর পরিষ্কার একটা পার্থক্য। ডার্কহোমের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটায় 30-এর কোঠায় বয়সের এক লোক জানালার পাশে দাঁড়িয়েছিল, যার চিবুকটা একটু অন্যরকম চওড়া আর চোখ দুটো গাঢ় সবুজ রঙের, এবং সে খুব শীতল দৃষ্টিতে শিও আর ফোর্সের দরজা খোলা এবং ধীরে ধীরে ভেতরে ঢোকার দৃশ্যটা লক্ষ্য করছিল। সে আর কেউ নয়, স্বয়ং ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোস। তার বাম হাতের কালো দস্তানাটা এমনভাবে নড়ে উঠল যেন সেটার ভেতরে প্রাণ আছে। দস্তানার ওপরের দিকে অনুজ্জ্বল সোনালি রঙের আঁশের একটা স্তর ফুটে উঠল। চিলাঙ্গোসের গাঢ় সবুজ চোখ দুটো ফ্যাকাশে সোনালি রং ধারণ করল,
আর দৃষ্টি একদম ভাবলেশহীন হয়ে গেল। তার চেহারায় ফুটে উঠল একটা নিষ্ঠুর আর উল্লাস ভরা অভিব্যক্তি। ফোর্স যখন এই বিপদের কথাটা বুঝতে পারল, সে ঠিক সেই মুহূর্তেই শিওকে টেনে অন্যদিকে নিয়ে গেল এবং মূল দরজার ঠিক সামনের জায়গাটা থেকে সরে গেল। তারপর সে তার মুক্তোর মতো সাদা দাঁতে দাঁত চেপে নিজের জামার হাতার নিচে লুকিয়ে রাখা একটা ব্রেসলেট বের করে আনল। এই রূপলি ব্রেসলেটটায় গাঢ় সবুজ রঙের 3টে এবড়োখেবড়ো পাথর বসানো ছিল, যেগুলোতে পোড়া দাগ ছিল, আর পাথরগুলো ছিল অমসৃণ আর অসমান। ফোর্স একটা পাথর টেনে বের করে আনল আর প্রাচীন হার্মিস ভাষায় নিচু গলায় হুঙ্কার দিয়ে বলল, দরজা। পাথরটা থেকে যখন হালকা নীল রঙের একটা আলো বেরিয়ে এলো, তখন সে শিও দেরেচাকে শক্ত করে জড়িয়ে ধরল। মেয়ে দুজনের শরীরটা অস্পষ্ট হতে হতে প্রায় অদৃশ্য হয়ে গেল। তারা এমন অনেক রূপ দেখতে পেল যা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। এমনকি সেখানে এমন কিছু স্বচ্ছ জিনিসও ছিল যাদের আসলে কোনো অস্তিত্বই নেই বলে মনে হচ্ছিল। তারা বিভিন্ন রঙের ছটা দেখতে পেল, উজ্জ্বল আলোর বিকিরণ দেখতে পেল, যাদের ভেতরে যেন বিশাল জ্ঞানের ভাণ্ডার লুকিয়ে আছে। তারা রহস্যময় আত্মাদের জগতে প্রবেশ করেছিল। বাস্তবতা থেকে সম্পূর্ণ আলাদা এই অদ্ভুত জগতে ফোর্স শিওকে টেনে নিয়ে একটা নির্দিষ্ট দিকে এগোতে লাগল। কয়েক সেকেন্ড পরেই তারা তাদের সেই অস্পষ্ট অবস্থা থেকে বেরিয়ে এসে আবার বাস্তবে ফিরে এলো, সেই ব্যাকল্যান্ডে। তবে তারা আর ডার্কহোমের বাড়িতে ছিল না, তার বদলে তারা এখন একটা ফাঁকা কবরস্থানে এসে পৌঁছাল। আঁশযুক্ত দস্তানা পরা চিল্ল্যাঙ্গোস নিঃশব্দে ডার্কহোমের দরজার সামনে এসে উপস্থিত হল। সে তার শীতল দৃষ্টি দিয়ে ঘরের ভেতরটা একবার বুলিয়ে নিল। সে মুহূর্তের জন্য একটু থমকে দাঁড়াল, তারপর ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, ট্রাভেলার। কবরস্থানের ভেতরে আমরা এখন কি করব? ফোর্স হাঁপাতে হাঁপাতে বলল। নিজেদের বিপদের কথা বুঝতে পেরে তার ভেতরে তখনও একটা ভয় কাজ করছিল। এই ব্রেসলেটটা হলো একটা জাদুকরী বস্তু, যেটা সে একবার একটা কাকতালীয় ঘটনার মাধ্যমে পেয়েছিল। সাথে অ্যাপ্রেন্টিস হওয়ার ফর্মুলা এবং এর জন্য দরকারি জিনিসপত্রও ছিল। প্রতি মাসে পূর্ণিমার সময় অদ্ভুত আর অস্পষ্ট ফিসফিসানি শোনানো ছাড়া এই ব্রেসলেটটা আর কোনো বিপদের কারণ ছিল না। ব্রেসলেটটায় শুরুতে 5টা পাথর ছিল, আর প্রতিটা পাথর তাকে আত্মাদের জগতের ভেতর দিয়ে ভ্রমণ করতে সাহায্য করত, যা মূলত তাকে টেলিপোর্ট করার ক্ষমতা দিত। কিন্তু এখন সেখানে মাত্র 2টো পাথরই অবশিষ্ট আছে। শিও নিজেকে শান্ত করল এবং খুব গম্ভীরভাবে মাথা নাড়ল। প্রথমে মিস অড্রেকে জানাতে হবে, তারপর আমরা পুলিশ ডাকব।